আজকে 12-এর কম্পিউটার সায়েন্সের ফার্স্ট ক্লাসে মার্কেটে কি বই আছে সেগুলো সম্বন্ধে আমি একটু বলে নিই। 11-এ তোরা রুডিমেন্টসটা কিনেছিলিস জয়রূপ ভট্টাচার্যের, সেটা আছে 12-এ। আর দাস মুখার্জির একটা বই আছে, সেটাও 12-এর। আর একটা বই আছে, সেটা হচ্ছে অনুপ কর্মকারের। বইয়ের পার্টসটা মিটে গেল। এবার আসছি সিলেবাস। আর সিলেবাসের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারে কীরকম ব্রেকআপগুলো আছে নাম্বার ওয়াইজ, সেটার মধ্যে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু ভালো করে লক্ষ্য করে দেখ। 3টে পার্ট আছে, এমসিকিউ, এসে আর ডিসক্রিপটিভ। নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের ক্ষেত্রে টোটাল 3 নাম্বার আছে। সেখানে এসে মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেনের ক্ষেত্রে 5 নাম্বার আছে। আর ডেসক্রিপটিভের ক্ষেত্রে 7 নাম্বার, মানে টোটাল হচ্ছে গিয়ে 15 নাম্বার আছে। কম্পিউটার অ্যাপ্লিকেশান আর কম্পিউটার সায়েন্সের মধ্যে এই নাম্বার ডিভিশনটায় পার্থক্য আছে। নেটওয়ার্কিং চ্যাপ্টার দুটোরই সেম প্রায়, কিন্তু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেটা 20 নাম্বারের আছে, সায়েন্সের ক্ষেত্রে সেটা 15 নাম্বারের আছে। আর কোন পার্ট থেকে, যেমন ডেসক্রিপটিভ, এসএকিউ এবং মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের ক্ষেত্রে এই ডিভিশনগুলো একটু আলাদা আছে। এইগুলো একটু মাথায় রেখে পড়লে আমার মনে হয় সুবিধা হয়। চ্যাপ্টার ওয়াইজ ব্রেকআপের পর এবার আসছি ডিটেল সিলেবাসে, মানে নেটওয়ার্কিং চ্যাপ্টারটা আজকে পড়াবো। তো তার মধ্যে আমাকে প্রথমে কী পড়তে হবে। নেটওয়ার্কিংয়ের মধ্যে আমার টোটাল এই পার্টগুলো পড়তে হবে, কিন্তু যেটা আমি ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি সেই পোর্শনটা আজকে আমি পড়াবো। ফার্স্টেই শুরু করব নেটওয়ার্কিং কি, নেটওয়ার্কিংয়ের ইম্পর্টেন্স আর অ্যাপ্লিকেশন এরিয়া সম্বন্ধে। তো 2 বা তার বেশি সংখ্যক নোড যখন কমিউনিকেশন মিডিয়ামের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে ডেটা আদান প্রদান করে, তখন ওই নোডগুলি সংযুক্তিকরণ ব্যবস্থাকে নেটওয়ার্কিং বলে। এখানে নোড বলতে আমি কম্পিউটার বা মোবাইল বা ট্যাবলেট, যে কোনো কানেক্টিং ডিভাইস যেগুলো হয় সেগুলোকে আমি বলতে পারি। এখানে 2টো মিনিমাম থাকতেই হবে, তার বেশি সংখ্যকও থাকতে পারে, বাট 2টো মিনিমাম থাকতেই হবে। মিডিয়াম বলতে অ্যাকচুয়ালি মাধ্যমকে বোঝায়, সেটা ওয়্যার ছাড়াও হতে পারে, ওয়্যার যুক্তও হতে পারে, ঠিক আছে। আর ডেটা, ভিডিও, অডিও, গ্রাফিক্স বা টেক্সট হতে পারে, ঠিক আছে। তাহলে 2টো বা তার বেশি নোড থাকতেই হবে। কমিউনিকেশন মিডিয়ামটাও থাকতে হবে, সেটা ওয়্যার হতে পারে, ওয়্যারলেস হতে পারে। আর যেটা হবে, ডেটার আদান প্রদান হবে। এই যে সিস্টেমটা, এই টোটাল সিস্টেমটাকে আমি বলছি নেটওয়ার্কিং। নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে তথ্য আদান প্রদান করতে পারি। এটাকেই আমি বলছি কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন শেয়ারিং। একই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের ইনপুট বা আউটপুট বা স্টোরেজ ডিভাইস, যেমন ধর স্ক্যানার, ক্যামেরা, প্রিন্টার, হার্ড ডিস্ক, বিভিন্ন যে যন্ত্রগুলো থাকে, শুধুমাত্র তাই না, শুধু হার্ডওয়্যার নয়, নেটওয়ার্কের সঙ্গে যুক্ত যে কোনো কম্পিউটারের যদি কোনো সফটওয়্যার দরকার পড়ে, সেটি ওই নেটওয়ার্কের অন্তর্গত যে কোনো কম্পিউটার সেটা অ্যাক্সেস করতে পারে। তো এটাকে বলা হয় রিসোর্স শেয়ারিং। ইনফরমেশন প্রোটেকশনের ক্ষেত্রে বলি, নেটওয়ার্ক ব্যবস্থায় প্রত্যেকটা ব্যবহারকারীর একটা করে ইউজার আইডি পাসওয়ার্ড থাকে। ওই ইউজার আইডি পাসওয়ার্ড ছাড়া কেউ সেটা ব্যবহার করতে পারে না। তো এটাকে ইনফরমেশন প্রোটেকশন বলা যেতে পারে। 4 নম্বর পয়েন্টটা দেখ, ইমেল বা ভিডিও কনফারেন্স বা এই ধরনের যে যোগাযোগের মাধ্যমগুলো আছে, তাতে তথ্য আদান প্রদান করা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এর ফলে কাজের গতি বৃদ্ধি পায়, খরচ অনেকটা কম হয়। এটাকে ইনক্রিজ এফিসিয়েন্সি বলা যেতে পারে। নেটওয়ার্ক সুবিধাকে কাজে লাগিয়ে সার্ভারে যাবতীয় তথ্য সংরক্ষণ করা যায়। এই তথ্যগুলো ব্যাকআপও রাখা যায়। এর ফলে গুরুত্বপূর্ণ তথ্যের হঠাৎ নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় সেরকমভাবে থাকে না। এটাকে ইনফরমেশন প্রিজারভেশন বলা হয়। এবার আসছি অ্যাপ্লিকেশন এরিয়াতে। ফাইল শেয়ারিং বলতে বোঝায়
এক হচ্ছে সার্ভার থেকে ক্লায়েন্টে ফাইল আসে বা ক্লায়েন্ট থেকে সার্ভারে ফাইল যায়, যেটাকে আমরা ডাউনলোডিং আর আপলোডিং বলে থাকি। ইমেলটা তোরা জানিস অলরেডি। ইমেলে যে কোনো চিঠি বা কোনো অডিও ভিডিও ক্লিপ করে সেটা যে কোনো সেন্টারকে খুব তাড়াতাড়ি পাঠানো যায়। কোর ব্যাংকিং যেটা, সেটা তোর ব্যাংকিংয়ের যে আমাদের অ্যাকাউন্ট থাকে তার ডিটেলস যদি অনলাইনে আমাদের জানতে হয়, তাহলে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনস থাকে। ওই অ্যাপ্লিকেশনগুলো থেকেই আমরা আমাদের ব্যাংকের পুরো ডিটেলস দেখতে পারি। নেটওয়ার্কিং ব্যবস্থাকে কাজে লাগিয়ে বিভিন্ন সংস্থা বর্তমানে ওয়েবসাইট তৈরি করে সারা বিশ্বে তাদের উৎপাদিত পণ্যের বিজ্ঞাপন করে। এটাকে ই কমার্স বলে। এরপরে আসছে অনলাইন শপিং। অনলাইন শপিং নেটের মাধ্যমে বিভিন্ন জিনিস কেনা বেচা বা লগ্নি করা, এই কাজকর্মগুলোকে বলা হয়। হোয়াটসঅ্যাপ, ইমোতে যে ভিডিও চ্যাট করা হয় সেটাই ভিডিও কনফারেন্সিং। সোশ্যাল নেটওয়ার্কিং, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, বিভিন্ন ধরনের এখন নেটওয়ার্কিং সাইট আছে। আচ্ছা, নেটওয়ার্কিং গেমিং খুব ভালো জানিস, পাবজি থেকে শুরু করে ক্ল্যাশ অফ ক্ল্যান, অনেক গেমিং এখন অ্যাভেলেবেল আছে। এই নেটওয়ার্কিং ব্যবস্থাকে কাজে লাগিয়ে বিভিন্ন বই, ম্যাগাজিন, ই পেপার, ই বুক, জার্নাল খুব সহজেই প্রকাশ করা সম্ভব হয়। এছাড়াও ব্যবসায়ীরা নেটওয়ার্কিং ব্যবস্থার সঠিক প্রয়োগ করে নিজেদের প্রোডাক্ট সহজেই গ্রাহকদের কাছে প্রমোশন করতেই পারে। তো এই প্রত্যেক কটা জিনিসই নেটওয়ার্কিংয়ের কিছু অ্যাপ্লিকেশন এরিয়া। এবার আসছে সেকেন্ড পার্ট, কমিউনিকেশন মোড বা তথ্য আদান প্রদানের ধরন। এখানে মোটামুটি 3টে ভাগ আছে। তিনটে ভাগের পড়ার সময় 3টে পার্ট খুব ভালোভাবে মনে রাখতে হবে। একটা হচ্ছে ডেফিনেশন, একটা হচ্ছে ডায়াগ্রাম, আর একটা হচ্ছে এক্সাম্পল। ট্রান্সমিশন মোডকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিমপ্লেক্স, আর একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সের ক্ষেত্রে তথ্য প্রেরণ শুধুমাত্র একদিক থেকেই হচ্ছে, তার মানে এটা একমুখী তথ্য পরিবহন। মানে একটা নোট সবসময় সেন্ডার হিসেবেই কাজ করবে, আর একটা নোট সবসময় রিসিভার হিসেবেই কাজ করবে। সিমপ্লেক্সের উদাহরণ হিসেবে বলা যেতে পারে রিমোট আর টিভির মধ্যে যে তথ্যের প্রেরণ ব্যবস্থাটা, কিংবা বলা যেতে পারে কিবোর্ড আর সিপিইউর মধ্যে যে তথ্যের প্রেরণ ব্যবস্থাটা। এবার আসছি হাফ ডুপ্লেক্স মডেল। এই ধরনের নেটওয়ার্কিং ব্যবস্থায় উভয় দিকেই তথ্য আদান প্রদান বা প্রেরণ করা সম্ভব, তবে কখনোই একসঙ্গে নয়। মানে একটি যন্ত্র বা একটি নোড যখন তথ্য প্রেরণ করবে, তখন অন্য নোডটি সেই তথ্য প্রেরণ কিন্তু করতে পারবে না, সে শুধু রিসিভ করবে। আবার যখন সেই নোডটি তথ্য প্রেরণ করবে, তখন অন্য নোডটি শুধু রিসিভ করবে। তার মানে তথ্য প্রেরণটা উভমুখী, কিন্তু একই সময়ে নয়। এটার একটা ভালো উদাহরণ আছে, যেরকম ওয়াকি টকি। ওয়াকি টকিতে একবার কথা বলার পরে শুনতে হয়, কথা বলা আর শোনা একসাথে কিন্তু হয় না। তো এটা একটা হাফ ডুপ্লেক্সের একটা উদাহরণ। ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে একই সময়ে একই সঙ্গে উভয় দিকেই তথ্যের আদান প্রদান করা সম্ভব। সুতরাং এখানেও তথ্য প্রবাহটা উভমুখী, একই সময়ে একজন সেন্ড করতে পারছে প্লাস রিসিভও করতে পারছে। হাফ ডুপ্লেক্সের সঙ্গে এটা যেটা পার্থক্য, সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্সে একটাই মাত্র ওয়্যার থাকে, এটার ক্ষেত্রে দুটো লাইন থাকে। এর জন্যই একই সময় বা একই সঙ্গে উভয় দিকেই তথ্যের আদান প্রদান করা সম্ভব। ফুল ডুপ্লেক্সের উদাহরণ হলো সবচেয়ে ভালো, সেটা হচ্ছে টেলিফোন লাইন। টেলিফোনের মাধ্যমে আমরা কথা বলতেও পারি, শুনতেও পারি একই সময়। এরপরে আসছি টাইপস অফ ট্রান্সমিশন। কম্পিউটার নেটওয়ার্কে ডেটা ইলেকট্রিক্যাল সিগন্যাল রূপে প্রেরিত হয়। সময়ের সাথে ভোল্টেজের ওঠানামা বা পরিবর্তনকে ইলেকট্রিক্যাল সিগন্যাল বলে। ইলেকট্রিক্যাল সিগন্যালকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, আর একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গযুক্ত এক ধরনের কন্টিনিউয়াস সিগন্যাল, যা সাইন ওয়েভ দিয়ে প্রকাশ করা হয়।
অ্যানালগ সিগন্যালের অন্যতম তিনটি বৈশিষ্ট্য হলো অ্যামপ্লিটিউড বা বিস্তার, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, আর এটা হচ্ছে ফেজ। কোনো সিগন্যাল বা ওয়েভের বিস্তার অর্থাৎ সিগন্যালটি সর্বোচ্চ ও সর্বনিম্ন পয়েন্টের দূরত্বকে ওই সিগন্যালের অ্যামপ্লিটিউড বলে। সাধারণত অ্যামপ্লিটিউডের মানের উপর কোনো সিগন্যালের শক্তি নির্ধারিত হয়। এক্স অ্যাক্সিস বরাবর টাইম আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি ভি ধরি, তাহলে নীলকালি দিয়ে যেটা আমি দেখালাম সেটা হচ্ছে গিয়ে অ্যামপ্লিটিউড। কোনো সিগন্যাল প্রতি সেকেন্ডে যতগুলো নির্দিষ্ট আকারের ওয়েভ প্যাটার্ন তৈরি করে তাকে ওই সিগন্যালের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বলে। ফ্রিকোয়েন্সি যদি ধরি এফ, তাহলে সেটা প্রকাশ পাবে 1/t দ্বারা। টিটা হচ্ছে গিয়ে টাইম। কোনো নির্দিষ্ট সিগন্যাল বা ওয়েভের সঙ্গে অরিজিন বা রেফারেন্স ওয়েভের আপেক্ষিক অবস্থানকে ফেজ বা দশা বলে। অ্যানালগ সিগন্যালের সুবিধা বলতে এটি তুলনামূলকভাবে সঠিক তথ্য উপস্থাপন করতে পারে, লেস এক্সপেন্সিভ, অডিও বা ভিডিও তথ্য প্রেরণের ক্ষেত্রে এটি খুবই উপকারী, এটি কম ব্যান্ডউইথ নেয়। অসুবিধার ক্ষেত্রে বলা যেতে পারে এই সিগন্যালের নয়েজের একটা সমস্যা যেটা আছে সেটা দূর করা যায় না খুব একটা, আর পাশাপাশি চ্যানেলগুলির মধ্যে যদি ক্রস টক হয় সেই সমস্যাটাও দূর করা যায় না। এবার আসি ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে। ডিজিটাল সিগন্যাল হলো এক ধরনের বিচ্ছিন্ন বা পৃথক সিগন্যাল যা বাইনারির সংখ্যা 0 ও 1 দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত দুরকম পদ্ধতিতে ডিজিটাল সিগন্যাল নির্ধারণ করা হয়। একটা হচ্ছে কারেন্ট স্টেট এনকোডিং আর একটা হচ্ছে স্টেট ট্রানজিশন এনকোডিং। কারেন্ট স্টেট এনকোডিংয়ের ক্ষেত্রে ভোল্টেজের মান বা পরিমাণের উপর নির্ভর করে 0 বা 1 নির্ধারণ করা হয়। অর্থাৎ 0 ভোল্টেজের নিকটবর্তী হলে তাকে 0 এবং সিস্টেমের উচ্চ ভোল্টের নিকটবর্তী হলে 1 ধরা হয়। এবং স্টেট ট্রানজিশন এনকোডিংয়ের ক্ষেত্রে উচ্চ থেকে নিম্ন ভোল্টেজ বা নিম্ন থেকে উচ্চ ভোল্টেজে পরিবর্তন হওয়াকে যথাক্রমে 1 এবং 0 ধরা হয়। ডিজিটাল সিগন্যালের সুবিধা হলো এটা দূরবর্তী কোনো স্থানে যদি পাঠানো হয় তাহলে এই সিগন্যাল খুবই আদর্শ। এখানে নয়েজ তুলনামূলকভাবে অনেক কম। অসুবিধা যদি বলা হয় তাহলে এখানে ডেটা অনেক বেশি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সিগন্যালে স্যাম্পলিং ত্রুটির সম্ভাবনা থাকে, আর এটার জন্য অনেক বেশি মানে রেদার দ্যান অ্যানালগ সিগন্যাল ব্যান্ডউইথ অনেক বেশি প্রয়োজন হয়। এবার আসছি 4 নম্বর পয়েন্টে, কমিউনিকেশন টাইপস। নেটওয়ার্ক সিস্টেমে কেবল বা তারের মাধ্যমে একাধিক ডিভাইস বা যন্ত্রাংশের মধ্যে তথ্যের আদান প্রদান বা চলাচলকে তথ্যের পরিবহন বলে। সাধারণত দুরকম পদ্ধতিতে তথ্যের পরিবহন হয়। একটা হলো প্যারালাল ট্রান্সমিশন আর একটা হলো সিরিয়াল ট্রান্সমিশন। সিরিয়াল ট্রান্সমিশন আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন আর একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। ফার্স্টে আসছি প্যারালাল ট্রান্সমিশন। যে তথ্য পরিবহন পদ্ধতিতে নির্দিষ্ট ডেটার সমস্ত বিটকে একই সময় একই সঙ্গে আলাদা আলাদা কমিউনিকেশন চ্যানেল বা তারের মাধ্যমে সেন্ডার থেকে রিসিভারে পাঠানো হয় তাকে প্যারালাল ট্রান্সমিশন বলে। যদি n সংখ্যক বিট থাকে তাহলে কমিউনিকেশন চ্যানেলের সংখ্যা হবে nটা। সমস্ত বিটগুলো একসঙ্গে পাঠানোর জন্য খুব দ্রুত গতিতে বেশি সংখ্যক তথ্য সেন্ডার থেকে রিসিভারে পাঠানো সম্ভব হয়। তথ্যের ভিড়ের সম্ভাবনা কম থাকায় কম দূরত্বের ক্ষেত্রে এই পদ্ধতি খুবই উপযোগী। প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে অসুবিধা যদি বলা যায় তাহলে যেহেতু অনেকগুলো তারের প্রয়োজন হয় সেহেতু খরচটা অনেকটাই বেশি হয়ে যায়, আর দীর্ঘ দূরত্বের ক্ষেত্রে এই পদ্ধতি তেমন উপযোগী নয়। এবার আসি সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে। যে তথ্য পরিবহন পদ্ধতিতে নির্দিষ্ট তথ্যের সমস্ত বিটকে একটিমাত্র কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে সেন্ডার থেকে গ্রাহকের কাছে পাঠানো হয় তাকে সিরিয়াল ট্রান্সমিশন বলে। অর্থাৎ এখানে যদি n সংখ্যক বিট থাকে তাহলে সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে একটি মাত্রই তার থাকবে, যেটা প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে
n সংখ্যক তারের প্রয়োজন হচ্ছিল। যেহেতু একটি মাত্রই তার লাগছে সেহেতু খরচা অনেকটাই কম, এটি দীর্ঘ দূরত্বের ক্ষেত্রে খুবই উপযোগী। কিন্তু প্যারালাল ট্রান্সমিশনের তুলনায় এটার তথ্য পরিবহনের গতি অনেকটাই কম। সিরিয়াল ট্রান্সমিশন দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন আর একটা হচ্ছে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। ফার্স্টে আসছি অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে। এর ক্ষেত্রে 8 বিটের ডেটা একের পর এক নির্দিষ্ট তারটির মধ্যে দিয়ে প্রবাহিত হয়। প্রতিটি অক্ষর বা ক্যারেক্টার স্টার্ট বিট দিয়ে শুরু আর স্টপ বিট দিয়ে শেষ করা হয়। স্টার্ট বিট সাধারণত 0 দিয়ে ইন্ডিকেট করা হয় আর স্টপ বিট 1 দিয়ে ইন্ডিকেট করা হয়। স্টার্ট বিট আর স্টপ বিট দিয়ে ডেটাটা পাঠানোর মূল উদ্দেশ্য হলো যাতে যে রিসিভার থাকে সে যাতে বুঝতে পারে ডেটাটা শুরু কোথা থেকে হয়েছে আর কোথায় গিয়ে শেষ হয়েছে। যেহেতু স্টার্ট বিট স্টপ বিট থাকে সেহেতু ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এর সময় অনেকটাই বেশি লাগে। অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে যদি একটা বিট নষ্ট হয়ে যায় তাহলে পুরো পরিবহন পদ্ধতিটা বিকল হয়ে যায়। সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে একটি ব্লক বড় ফ্রেমের আকারে সেন্টার থেকে রিসিভারের কাছে পরিবাহিত হয়। এই পদ্ধতিতে বিটের পাঠানোর মধ্যে যে সময়ের পার্থক্য থাকে তার ফলে প্রতিটি অক্ষর বা ক্যারেক্টার পৃথকভাবে চিহ্নিত করা যায়। সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে স্টার্ট বিট স্টপ বিট থাকে না, সুতরাং সময় অনেক কম লাগে। সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে শুধুমাত্র পুরো ব্লক যদি নষ্ট হয় তাহলেই তথ্য পরিবহনের ছন্দপতন হয়। এবার আসি টাইপস অফ নেটওয়ার্ক বা নেটওয়ার্কের প্রকারভেদে। প্রতিটা প্রকারভেদ পড়ার সময় 5টা পয়েন্ট মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ফুল ফর্ম, ডায়াগ্রাম, ফিচার্স, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। নেটওয়ার্কিংকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, একটা হচ্ছে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। প্রথমে আসছি ল্যানের ক্ষেত্রে। যে নেটওয়ার্কের ভৌত পরিধি একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান বলে। ল্যান খুবই কম এরিয়া জুড়ে থাকে, সর্বোচ্চ 1 কিলোমিটারের মধ্যে এটি অবস্থান করে। ক্ষুদ্র ল্যানের ক্ষেত্রে 2 থেকে 30টি কম্পিউটার যুক্ত হতে পারে আর বৃহৎ ল্যানের ক্ষেত্রে 10,000টি পর্যন্ত কম্পিউটার ম্যাক্সিমাম যুক্ত হতে পারে। ল্যানের মাধ্যমে টেক্সট, গ্রাফিক্যাল টেক্সট, অডিও, ভিডিও ইত্যাদি ফাইল আদান প্রদান করা যেতে পারে। ল্যান সিস্টেমে নোডগুলো বিভিন্ন টপোলজিতে অবস্থান করে। এই টপোলজিগুলো কী সেগুলো এর ঠিক পরের ক্লাসে আমি আলোচনা করে দেবো। ল্যানের আরেকটা বৈশিষ্ট্য হলো ল্যানের সিস্টেমে অবস্থিত কোনো শক্তিশালী কম্পিউটার বা সার্ভার যেটাকে বলি তাতে সমস্ত যে তথ্য সেটা ব্যাকআপ হিসেবে রাখা যায় এবং প্রয়োজনে সেটিকে আবার রিট্রিভও করা যায়। এখানে তথ্য প্রেরণের ক্ষেত্রে খরচ অপেক্ষাকৃত কম আর অনেক দ্রুত গতিতে এবং নিরাপদে তথ্য বিনিময় করা সম্ভব হয়। অসুবিধাগুলোর মধ্যে প্রথমেই যেটা বলতে হয় সেটা হলো ল্যানে তুলনামূলকভাবে অনেক কম অঞ্চলে কম্পিউটারগুলো যুক্ত হতে পারে। ইনিশিয়ালি এর ইনস্টলেশন কস্ট অনেকটাই বেশি আর এর মেনটেন্যান্সের জন্য দক্ষ লোকের প্রয়োজন হয়। এরপরে আসি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে। এটি একটি শহর বা শহরতলির মধ্যে অবস্থিত কম্পিউটারগুলি কেবলের মাধ্যমে যুক্ত হয়ে যখন নেটওয়ার্ক স্থাপন করে তখন তাকে ম্যান বলে। ম্যান মোটামুটি 10 কিলোমিটার থেকে 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। সাধারণত ম্যান স্থাপনের জন্য ফাইবার অপটিক কেবল আর কোয়াক্সিয়াল কেবল ব্যবহার হয়। এই দুটো কেবল সম্বন্ধেও আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। ম্যান সিস্টেমের মাধ্যমে টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও সব ধরনের ডেটাও আদান প্রদান করা যায়। আর ম্যান সিস্টেম স্থাপনের জন্য বেসিক্যালি রাউটার, টেলিফোন, মাইক্রোওয়েভ, অ্যান্টেনা প্রভৃতি ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার হয়। সুবিধার ক্ষেত্রে বলতে গেলে এটা ল্যান অপেক্ষা অনেক বেশি এলাকায় বিস্তৃত থাকে। ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয় বলে এখানে অনেক তাড়াতাড়ি তথ্যের আদান প্রদান করা সম্ভব হয়। কিন্তু ম্যানের ক্ষেত্রে ইনিশিয়াল ইনস্টলেশন কস্টটা ল্যানের তুলনায় অনেকটাই বেশি। তাছাড়া
এর গঠনও অনেকটা জটিল হয় এবং রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ ও প্রশিক্ষিত লোকের দরকার পড়ে। এরপরে আসি ওয়্যান সিস্টেমে। পৃথিবীব্যাপী সমস্ত কম্পিউটারগুলিকে সংযুক্ত করার জন্য যে নেটওয়ার্ক স্থাপিত হয়েছে তাকে ওয়্যান বলে। ওয়্যানের ক্ষেত্রে ডেটা সেন্ডিং স্পিডটা ল্যানের তুলনায় অনেকটাই কম, সাধারণত 56 kbps থেকে 155 mbps পর্যন্ত হয়ে থাকে। তবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে এই গতি অনেকটা বৃদ্ধি করা সম্ভব হয়েছে। ওয়ানের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট টপোলজি ব্যবহার করা হয় না, আর এখানে অপটিক্যাল ফাইবার কেবল আর স্যাটেলাইট ব্যবহার করা হয়। ওয়্যানে সমস্ত ধরনের নেটওয়ার্ক ডিভাইস যেমন ব্রিজ, রাউটার, মোডেম, গেটওয়ে ইত্যাদি ব্যবহার করা হয়। ওয়্যান সিস্টেমে ফাইবার অপটিক কেবল বা মাইক্রোওয়েভযুক্ত স্যাটেলাইট ব্যবহার হওয়ায় দ্রুত গতিতে তথ্য প্রেরক থেকে গ্রাহকের নিকট পৌঁছে যায়। সমগ্র পৃথিবীর কম্পিউটারগুলির মধ্যে তথ্যের আদান প্রদান হওয়ায় প্রকৃতপক্ষে যথাযথভাবে সম্পদের মিলিত ব্যবহার ওয়্যান সিস্টেমেই সম্ভব। ওয়্যান সিস্টেমের সবচেয়ে অন্যতম অ্যাপ্লিকেশন হলো ইন্টারনেট ব্যবস্থা, যার দ্বারা ইমেল, ভিডিও কনফারেন্স, চ্যাটিং, ই কমার্স প্রভৃতি সময় ও খরচ দুটোই বাঁচিয়ে দেয়। কিন্তু ওয়্যান সিস্টেমের ক্ষেত্রে ভাইরাস অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কম্পিউটারগুলোর। ডেটা আদান প্রদানের হার অন্যান্য ব্যবস্থার থেকে অনেকটাই কম। এই নেটওয়ার্ক ব্যবস্থার গঠন অনেক জটিল, যার ফলে দক্ষ ও প্রশিক্ষিত কারিগরের প্রয়োজন হয়। এবার এই তিনটে নেটওয়ার্কের যদি পার্থক্য নিয়ে আলোচনা করি, তাহলে এখানে দেখতে পাবো কস্টের দিক থেকে সবচেয়ে বেশি হচ্ছে ওয়্যানের ক্ষেত্রে, কস্ট বেশি লাগে। নেটওয়ার্কের সাইজের ক্ষেত্রে সবচেয়ে ছোট হচ্ছে গিয়ে ল্যান। স্পিডের ক্ষেত্রে সবচেয়ে ফাস্ট হচ্ছে গিয়ে ল্যান। আর নাম্বার অফ কম্পিউটার সবচেয়ে বেশি যুক্ত হতে পারে একমাত্র ওয়্যানের ক্ষেত্রে। এই তিনটে সিস্টেমই আমাদের সিলেবাসের মধ্যে আছে, কিন্তু আমার মনে হয় আরও দুটো নেটওয়ার্ক তোদের জেনে রাখা দরকার। সেটা হচ্ছে একটা প্যান আর একটা হচ্ছে ক্যান। প্যানের ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, আর ক্যানের ফুল ফর্ম হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ছবিটা দেখে কিছুটা আইডিয়া করা যাচ্ছে আমাদের ঘরে নিজেদের পার্সোনালি যা সেট আপ থাকে সেই জিনিসটাকে আমরা বলতে পারি প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর একটা স্কুল ক্যাম্পাস বা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে যে নেটওয়ার্কিংটা থাকে সেটাকে আমরা বলতে পারি ক্যান বা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এবার আসছি নেটওয়ার্ক আর্কিটেকচারের মধ্যে। সাধারণত কম্পিউটারগুলির মধ্যে দুই ধরনের নেটওয়ার্কের মাধ্যমে তথ্য বিনিময় হয়। একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর একটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। প্রথমে আসি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে। যে নেটওয়ার্ক সিস্টেমে এক বা একাধিক শক্তিশালী কেন্দ্রীয় কম্পিউটারের সঙ্গে অন্যান্য সমস্ত কম্পিউটারগুলি যুক্ত থাকে তাকে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বলে। শক্তিশালী কেন্দ্রীয় কম্পিউটারগুলিকে সার্ভার বলে এবং এদের সঙ্গে যুক্ত প্রান্তীয় কম্পিউটারগুলি বা নোডগুলিকে ক্লায়েন্ট বলে। এই সিস্টেমে তথ্য বিনিময়ের আগে সবার আগে ক্লায়েন্ট কম্পিউটারগুলো নির্দিষ্ট লগ ইন আর পাসওয়ার্ড ব্যবহার করে সার্ভারের কাছে নির্দিষ্ট তথ্যের জন্য অনুরোধ পাঠায়। তারপর একমাত্র সার্ভার কম্পিউটারগুলো ক্লায়েন্ট কম্পিউটারগুলোকে তাদের রিকোয়ার্ড যে ডেটাগুলো থাকে সেগুলো সরবরাহ করে। এই নেটওয়ার্কের জন্য বিশেষ ধরনের অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয়, যেমন উইন্ডোজ এনটি, নভেল নেটওয়ার্ক, রেড হ্যাট লিনাক্স, উবুন্টু ইত্যাদি। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক সিস্টেমে বিভিন্ন ধরনের সার্ভার অবস্থান করে, যেমন ফাইল সার্ভার, ওয়েব সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার ইত্যাদি। এই সিস্টেমে সার্ভার কম্পিউটার থেকে খুব সহজেই ডেটা ব্যাকআপ নেওয়া সম্ভব। নেটওয়ার্ক সিস্টেমটি সার্ভারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হওয়ায় সমগ্র সিস্টেমের রক্ষণাবেক্ষণ তুলনামূলকভাবে সহজে সম্পাদন করাও সম্ভব। এই সিস্টেমে যেহেতু প্রত্যেকটা ক্লায়েন্ট কম্পিউটারের নির্দিষ্ট লগ ইন আইডি, পাসওয়ার্ড থাকে,
সেহেতু এখানে ডেটা সিকিউরিটিটা অনেকটাই বেশি। কিন্তু এই সিস্টেমটি জটিল হওয়ায় ইনস্টলেশন খরচ অনেকটাই বেশি হয় এবং শ্রমসাধ্য হয়। প্রশিক্ষিত ও দক্ষ ব্যক্তির প্রয়োজন হয় সমগ্র সিস্টেমটির পরিচালনার জন্য। এই ধরনের নেটওয়ার্কের জন্য নির্দিষ্ট ধরনের অপারেটিং সিস্টেমেরও প্রয়োজন হয়। সার্ভার কম্পিউটারগুলি নিয়ন্ত্রণের জন্য সর্বদা দক্ষ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরেরও প্রয়োজন হয়। এবার আসি পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে। এই নেটওয়ার্ক সিস্টেমে সমস্ত কম্পিউটারগুলি একদিকে সার্ভার আবার অন্যদিকে ক্লায়েন্ট হিসেবে কাজ করে। এই সিস্টেমে কোনো সার্ভার থাকে না। এই সিস্টেমে সমস্ত কম্পিউটারই সমান ক্ষমতার অধিকারী। তবে এই সিস্টেমে 10টির বেশি কম্পিউটার যুক্ত হতে পারে না। ক্লায়েন্ট সার্ভারের তুলনায় এর গঠন তুলনামূলকভাবে অনেক সরল এবং এর ফলে ইনস্টলেশনের ক্ষেত্রেও অনেক সহজ হয়। এই নেটওয়ার্ক সিস্টেমে কোনো শক্তিশালী কম্পিউটারের প্রয়োজন হয় না এবং কোনো বিশেষ অপারেটিং সিস্টেমেরও প্রয়োজন হয় না। ক্লায়েন্ট সার্ভারের মতো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সিস্টেমে কোনো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরেরও প্রয়োজন হয় না। অসুবিধা বলতে এই নেটওয়ার্ক সিস্টেমে যুক্ত ব্যবহারকারী কম্পিউটারের সংখ্যা 10টির বেশি হয় না। ডেটা বা তথ্যের সুরক্ষা তুলনামূলকভাবে অনেকটাই কম এবং এই সিস্টেমে ডেটা ব্যাকআপ নেওয়ার কোনো ব্যবস্থা নেই। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সিস্টেমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের ব্যবস্থাও থাকে না। এর পরের 3টে যে টপিকগুলো আছে সেগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এমসিকিউ বা এসএকিউ কোয়েশ্চেনে এগুলো মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো প্রথমে আসছি চ্যানেল ক্যাপাসিটিতে। কোনো নির্দিষ্ট কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে সর্বোচ্চ যে হারে কোনো ডেটা পাঠানো হয় তাকে ওই কমিউনিকেশন চ্যানেলের চ্যানেল ক্যাপাসিটি বলে। চ্যানেল ক্যাপাসিটি বিপিএস বা বিটস পার সেকেন্ড একক দ্বারা পরিমাপ করা হয়। অর্থাৎ কোনো কমিউনিকেশন চ্যানেল প্রতি সেকেন্ডে যত সংখ্যক বিট তথ্য বা ডেটা পরিবহন করে তা ওই চ্যানেলের পরিবহন ক্ষমতা হিসেবে প্রকাশ করে। এরপরে হলো ব্যান্ডউইথ। কোনো নির্দিষ্ট কমিউনিকেশন চ্যানেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন কম্পাঙ্কের পার্থক্যকে ওই চ্যানেলের ব্যান্ডউইথ বলে। অর্থাৎ কোনো নির্দিষ্ট মাধ্যম বা চ্যানেলের মধ্যে একবারে যতটা তথ্য বা ডেটা চলাচল করতে পারে তাকে ওই চ্যানেলের ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথের মান বেশি হলে সেই কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে বেশি পরিমাণ তথ্য বা ডেটা আদান প্রদান করা যায়। ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে ব্যান্ডউইথের একক হলো কেবিপিএস, এমবিপিএস, জিবিপিএস ইত্যাদি। আর অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে এর একক হলো কিলোহার্টজ, মেগাহার্টজ ইত্যাদি। লাস্ট টপিক হচ্ছে বড। নেটওয়ার্ক সিস্টেমে মোডেমের মাধ্যমে কোনো ইলেকট্রিক সিগন্যাল প্রেরণের সময় এক দশা থেকে অন্য দশাতে পরিবর্তনকে বড বলে। অর্থাৎ নেটওয়ার্কের মধ্যে প্রেরক থেকে গ্রাহকের মধ্যে তথ্য পরিবহনের সময় কোনো সংকেত প্রতি সেকেন্ডে যতবার তার মান বা দশা পরিবর্তন করে তা বড এককে প্রকাশ করা হয়। কোনো সিগন্যালের দ্রুত পরিবহনের ক্ষেত্রে বেশি বড হার হওয়া আবশ্যিক হয়। আজকের ক্লাস এখানেই শেষ হলো। এতক্ষণ যা পড়ালাম তার উপর ভিত্তি করে কিছু কোয়েশ্চেন আমি প্রিপেয়ার করেছি। সেই কোয়েশ্চেনগুলো তোরা একটু চেষ্টা করে দেখিস। না পারলে আমাকে অবশ্যই বলবি, আমি সেগুলো সলভ করে দেবো।